বাংলাদেশে ৫ই আগস্টের পর যে বিপ্লব হওয়া শুরু হইছে, সেটা কিন্তু মোটামুটি ভালো একটা সময় গেছে। এখন সবাই মনে করতেছে আমাদের যে বিপ্লব বা যে অভ্যুত্থান হইছে, এই অভ্যুত্থানটা ব্যর্থ বা ব্যর্থ হওয়ার পথে। কিন্তু বিপ্লবটা আসলে ব্যর্থ হয় কেন? বিপ্লব যদি সফল হয়, তাহলে কখন সফল হয়? এই বিষয়গুলো নিয়ে আমরা ফিলোসফিক্যাল ভাবে আলাপ আলোচনা করব আজকে। আপনি কি কখনো ইনফরমেশন ডায়েট এর কথা শুনছেন? ইনফরমেশন ডায়েট হচ্ছে এমন একটা বিষয় যে বেছে, বেছে তথ্য গ্রহণ করা। অর্থাৎ আগেকার যুগে একটা সময় ছিল যারা শাসকরা সবসময় তাদের যে ইনফরমেশন সেটা জনগণকে দিত না। জাতিগোষ্ঠীকে না দিয়ে তাদের ইনফরমেশন গুলা শুধুমাত্র শাসকরাই রাখতো। আর এখনকার যুগে বড়, বড় কোম্পানি বলি যেমন Facebook, YouTube, Twitter বা সোশ্যাল মিডিয়া গুলা বা গভর্নমেন্ট তারা আপনাকে অনেক বেশি ইনফরমেশন দিয়ে ইনফরমেশন বায়াস সৃষ্টি করবে। অর্থাৎ আপনার এত, এত ইনফরমেশনের মধ্যে আপনার ছোট্ট ইনফরমেশন থাকে যেটা সঠিক আর বাকি ইনফরমেশন কিন্তু সঠিক থাকে না। অর্থাৎ আপনি যদি ইনফরমেশন নিতে যান তাহলে আপনাকে ক্লিয়ারিটি এবং ফোকাস ওয়েতে সঠিক যে ইনফরমেশন কারেক্ট ইনফরমেশন আপনাকে নিতে হবে। এটাই হচ্ছে ইনফরমেশন ডায়েট। বর্তমান সমাজে আমাদের সবচাইতে কঠিন যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে আমাদের যে ফোকাস সেটা ধরে রাখা। ফোকাসটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলেই কিন্তু হয়। বাট এখানে আসে গভর্নমেন্ট। গভর্নমেন্ট কি করে? জনগণের যে ফোকাস সেটা তাদের যেই ফিলসফি, তাদের যে ভ্যালুস, তাদের যে নরমস আমরা যদি দেখি আওয়ামী যে পন্থী বা আওয়ামী আমলে তারা তাদের সবসময় ভ্যালুস, হিস্টোরিজ, নরমস এই বিষয়গুলা তারা তখন প্রমোট করত তাদের ওয়েতে। এই বিষয়টা তারা তাদের যে কালচারাল হেজুমনি বা তাদের যে কালচারাল অ্যাগ্রেশন সেটা দেখাইতো। আপনি যদি দেখেন ইন্ডিয়ান যেই সিরিয়ালগুলো সেটা কিন্তু বাংলাদেশের একটা অংশ বা একটা অডিয়েন্সকে গ্রাব করে বসে আছে। সো একইভাবে আপনি হলিউড মুভি বা বড়, বড় ম্যাকডোনাল্ড, কোকা-কোলা এই ধরনের যে এম্পায়ার গুলা তারা তাদের যেই ফিলসফি, ভ্যালুস, নরমস বা সংস্কৃতি সেটাকে ফোকাস করে সাধারণ মানুষকে তারা ইনফ্লুয়েন্স করে। সো রুলিং ক্লাস বা গভর্নমেন্ট সবসময় চায় যে তাদের যে ভ্যালুস, নরমস এবং তাদের হিস্টোরি এইটা তাদের যে পন্থী সেটা তারা প্রমোট করা। অর্থাৎ আপনি যদি দেখেন যে আওয়ামী আমলে যে ১৫ বছর সেটা তারা ১৯৭১ এর যে মুক্তিযুদ্ধ বা তাদের যেই বিষয়গুলো দরকার সেগুলো তারা প্রমোট করত। বইতে প্রমোট করত বা আর্টিকেলে লিখতো বা এই বিষয়গুলো তারা এমনভাবে সোশ্যাল ভ্যালুস, নরমস গুলো ক্রিয়েট করত যাতে করে আপনি প্রকৃতভাবে যে ন্যাচারাল জিনিসগুলো সমাজে ঘটে যেমন সন্তান জন্মগ্রহণ এটা কিন্তু ন্যাচারাল একটা বিষয়। বাট আপনার যে সংস্কৃতি বা কালচার এই বিষয়টাকে আপনার এমনভাবে ইনফ্লুয়েন্স করছে তারা মনে হইছে যে এটাই ন্যাচারাল, এটাই হওয়া উচিত, এটাই হবে। বাট এটা কিন্তু সাধারণ বিষয় না। এটা তারা কালচারাল হেজুমনি দিয়ে তারা এই বিষয়টাকে ঘটাইছে। এখন প্রশ্ন আসতে পারে এই বিষয়গুলো কারা দেখে? এই বিষয়গুলো মেইনলি দেখে ইন্টেলেকচুয়ালরা। ইন্টেলেকচুয়ালরা আবার ২ ভাবে থাকে। একটা রুলিং ক্লাসের ইন্টেলেকচুয়াল আরেকটা ন্যাচারাল ইন্টেলেকচুয়াল। সো রুলিং ক্লাসের ইন্টেলেকচুয়াল কারা? যেমন জাফর ইকবাল টাইপের ইন্টেলেকচুয়াল। তারা সবসময় সরকারিভাবে সরকারকে প্রমোট করে। তারা লিখবে আর্টিকেলে, জার্নালে বা বইতে। তারা এমনভাবে প্রমোশন দিবে গভর্নমেন্টের যে এজেন্ডা সেটাকে বাস্তবায়ন করার জন্য তারা লেগে পড়ে থাকে। এটা রুলিং ক্লাসের ইন্টেলেকচুয়াল। সো আমরা এরকম নিজুম মজুমদার থেকে শুরু করে আমরা অনেক ইন্টেলেকচুয়াল দেখছি যারা প্রিভিয়াস গভর্নমেন্টকে সার্ভ করছে। এই ইন্টেলেকচুয়ালরা সমাজের যে বই, আর্টিকেল বা টিভিতে এসে যে প্রসারগুলা করবে সেটা গভর্নমেন্ট বা রুলিং ক্লাসের প্রসারে থাকবে। বা ছিল প্রিভিয়াস গভর্নমেন্ট থাকতে। বাট আরেকটা যে ইন্টেলেকচুয়াল বা ন্যাচারাল ইন্টেলেকচুয়াল তারা সলিমুল্লাহ খান টাইপ ইন্টেলেকচুয়াল। অর্থাৎ তারা যে সমাজের যে নরমস, ভ্যালুস এবং বিলিভ বা ফিলোসফি যেমন হওয়া উচিত সেটাকে তারা প্রমোট করে। সেটাকে বিশ্বাস করে তারা সেভাবেই থাকে। তারা কখনোই গভর্নমেন্টের এজেন্ডা সার্ভ করে না। অর্থাৎ গভর্নমেন্ট বিরোধী ইন্টেলেকচুয়াল। এদের দ্বারাই কিন্তু জনগণ বুঝে যে আসলে আমাদের হিস্টোরি কি, আমাদের নরমস কি হওয়া উচিত, আমাদের ভ্যালুস কি হওয়া উচিত এই বিষয়গুলো তারা ওই যে ন্যাচারাল ইন্টেলেকচুয়াল তাদেরকে ফলো করেই কিন্তু গড়ে উঠে। এখন বাংলাদেশে মনে হইতে পারে যে বাংলাদেশের যে বিপ্লব এটা ব্যর্থ হওয়ার পথে কেন? পথে হওয়ার কারণ যে এন্টারপ্রাইজাল যে বাংলাদেশ আমরা চাই অর্থাৎ আমাদের যেই রুলিং ক্লাসের যেই সোশ্যাল অর্ডার ছিল বা যেই ভ্যালু ছিল সেটাকে বাদ দিয়ে এন্টারপ্রাইজাল অর্থাৎ নিজেদের যেই ফিলসফি বা নিজেদের যেই সংস্কৃতি বা নিজেদের যে কালচার হওয়া উচিত ওইটাকে আমরা প্রমোট করতে পারলাম। অর্থাৎ যে রুলিং ক্লাসের সোশ্যাল অর্ডার বা তাদের যে ভ্যালু সেটাকে ভেঙে
কাউন্টার যে ফিলসফি সেটা হচ্ছে ন্যাচারাল যে ইন্টেলেকচুয়ালরা আছে তাদেরকে ওইভাবে প্রমোট করে একটা ফিলসফি দাঁড় করাইতে হবে বা একটা কালচার দাঁড় করাইতে হবে, যে কালচারের মাধ্যমে কিন্তু বিপ্লব সফল হওয়ার পথে যাবে। আর এই বিষয়টাকে টোটাল ভালোভাবে ব্যাখ্যা করছেন এন্টোনিও গ্রামসি। সে হচ্ছে একজন মার্ক্সবাদী ফিলসফার। তার প্রিজন নোটবুকে তিনি হচ্ছে জেলে থাকতে এই কালচারাল হিজোমনি সম্পর্কে বিস্তারিত হচ্ছে আলোচনা করছেন। সো বাংলাদেশের বিপ্লব তখনই সফল হবে যখন এই এন্টারপ্রাইজাল বা আদর্শিকগত যে চ্যালেঞ্জ বা কাউন্টার যে ফিলসফি সেটা যখন নতুনভাবে সুন্দরভাবে দাঁড় হবে, তখনই কিন্তু বিপ্লব সফল হবে। এন্টারপ্রাইজালের যদি উদাহরণ দেখি, যেমন জাপান এবং জার্মানি, তারা কিন্তু দুটোই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একেবারে ফোকাস ছিল, অর্থাৎ তারা যুদ্ধে জড়িয়ে পড়ছিল। বাট তারা কিন্তু ওই যে তাদের যে ফিলসফি ছিল প্রিভিয়াস, সেই ফিলসফিকে হচ্ছে তারা বাদ দিয়ে তারা নতুন এন্টারপ্রাইজাল ফিলসফি দাঁড় করাইছে। দ্যাটস ওয়াই কিন্তু জাপান এবং জার্মানি তারা একেবারে সুন্দরভাবে কামব্যাক করে তারা সুন্দর একটা জায়গায় এখন চলে আসে। আমরা জাপানকেও দেখতে পাইতেছি এবং জার্মানিকেও দেখতে পাইতেছি উদাহরণ হিসেবে। এন্টারপ্রাইজালের বিষয়ে অনেক আর্টিকেল, অনেক জার্নাল, অনেক বই আছে। বাট আমি পার্সোনালি হচ্ছে সাজেস্ট করব নিকোলাস তালেবের এন্টারপ্রাইজাল থিংস দ্যাট গেইন ফ্রম ডিসঅর্ডার, এই বইটা পড়ার জন্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।